গুড আফটারনুন, ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আশা করি এই সামনেই ইলেকশন পশ্চিমবঙ্গে, তার একটা টালমাহাল বাহানা চলছেই চারিদিকে। বিভিন্ন রকম নিয়ম কানুন এই সমস্ত বেড়াজালে পড়াশোনাটা প্রায় শিখে উঠতে বসেছে। আসলে বরাবরই আমাদের এই সমাজে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়নি বিভিন্ন রাজনৈতিকভাবে। কারণ যে দেশে শিক্ষাকে গৌণ করে দেখা হয় সেই দেশের অগ্রগতি ক্রমশই পিছিয়ে যায়। সেটা তোমরা যারা শিখছো তোমাদের বোঝা উচিত যে শিক্ষার গুরুত্ব ঠিক কতখানি। যাই হোক, আমি কোনো রাজনৈতিক প্রবর্তক নই বা কোনো রাজনৈতিক নেতাও নই। একজন শিক্ষক হিসেবে ছাত্র সমাজ তথা পুরো সমাজের কাছে একটাই অনুরোধ, আপনারা শিক্ষাকে প্রাধান্য দিন। ছেলেমেয়েরা তোমরা কিন্তু শিক্ষাটাকে শিক্ষার মতোই গ্রহণ করো, যাতে কোনটা ঠিক কোনটা ভুল এই নির্বাচন করার ক্ষমতাটা তোমাদের মধ্যে জাগ্রত হয়। যাই হোক, আজকে ভিডিওর যে বিষয়বস্তু সেটা গ্র্যাজুয়েশনের এইসি সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ, তোমাদের প্রথম সেমিস্টারের সম্পূর্ণ পরীক্ষা এখনও শেষ হয়নি, কিন্তু এটাও বিষয়, এই ইলেকশন পারপাসে যদিও পরীক্ষাটা অর্ধেকটা পিছিয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমরা সময়টা খুব একটা বেশি পাবে না। তাই সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করে রাখাটা কিছুটা বাঞ্ছনীয়। এটা আমার কাছে যারা অফলাইন পড়ো তারা জানে, তাদেরকে আমি বেশ কিছুটা আগিয়েও রেখেছি। যাই হোক, তোমাদের সেই সেকেন্ড সেমিস্টারেই প্রথম একটি প্রোজ রয়েছে, দ্য লাস্ট লিভ, ঝরা পাতা। কার লেখা? ও হেনরির লেখা। তো সেটি নিয়ে একটু আলোচনা করতে চলেছি। কিছুটা আমরা পড়ব, কারণ সম্পূর্ণ পড়তে গেলে তার যে ভিডিওর লেন্থটা হবে সেটা দেখার মতো ধৈর্য কোনো ছাত্রছাত্রীর মধ্যে থাকে না। স্টিল যতটা আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তোমাদের কাছে তুলে ধরতে পারবো ততটা আমি আজকে তোলার চেষ্টা করছি। বিষয়টা যখন ও হেনরি লেখাটি লিখেছিলেন তখন ওনার কী পরিস্থিতি ছিল বা কি নিয়ে এই দ্য লাস্ট লিভ লেখা। লাস্ট লিভ কথাটা থেকে বোঝাই যাচ্ছে শেষ পাতা, মানে গাছের পাতা। তো হঠাৎই একটা গাছের পাতা বা সেটা শেষ কি শুরু সেটা নিয়ে লেখকের এত বা কিসের মাথা ব্যথা, বা তার তাৎপর্যতাটাই বা কী ছিল যে সেটাকে নিয়ে একটা লিখতে হবে। আসলে আমরা জানি একটা জিনিস, কোনো একটা জিনিসের শেষ মানেই নতুন কোনো জিনিসের শুরু বোধহয় হয়। আর যদি কখনো নিজের জীবনেও মনে হয় যে না, কোথাও এসে বোধহয় আমি শেষ হয়ে গেছি, মৃত্যুর আগে পর্যন্ত জানবে কোনো শেষই শেষ নয়, সেখান থেকেই কিন্তু তোমাকে পুনরায় শুরু করতে হয়। তো এই লেখাটির মধ্যে অনেক রকম পটভূমি রয়েছে এবং এই লাস্ট লিভ এটির মাধ্যমে শেষ পাতা ঝরে যাওয়া, তার মধ্যে যে কারোর একটা জীবন যে চাইছে না যে তার জীবনটা আর থাকুক, সেটাকে আবারও ফিরিয়ে আনা এর এক অনন্য প্রচেষ্টা। কেউ বা চাইছে আমি এমন একটা মাস্টারপিস আর্টিস্ট হব, অথচ সে পেন তুলে নিয়ে কখনো তার ছবির লাইনটাও আঁকতে পারলো না, কিন্তু শেষ মুহূর্তে এমন তার মাস্টারপিস যেটা কিনা কারোর জীবনকে বাঁচিয়ে তুলতে সক্ষম হলো। সাথে সবথেকে আশ্চর্যের, এবং যদিও এটাকে আশ্চর্য বলা চলে না, প্রেম ভালোবাসা কখন কার মধ্যে কিভাবে আসবে সেটা যে কোনো বর্ণ, কোনো জাতি, কোনো ধর্ম, এমনকি কোনো লিঙ্গ নির্বাচন করে না, সেটাই কিন্তু ও হেনরি তার লেখার মধ্যে দিয়ে তুলে ধরেছে। গল্পটি দুজন ইয়াং মেয়েকে নিয়ে, যে ইয়াং মেয়ে শো অ্যান জনসি। তারা একে অপরকে ভালোবাসে, মানে সোজা কথায় সেম জেন্ডার লাভ। একটু অবাক লাগছে, একটু হাসিও পাবে, এটাও আবার মেনে অ্যাকচুয়ালি তাই মেনে নেওয়ার মতোই, মেনে না নিয়ে উপায় নাই। এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে, যেখানে ভালোবাসাটা আসল। কোন লিঙ্গ কোন বর্ণ হতেই পারে, তাদের নিজেদের মধ্যে মনেই হয়েছে যে কোনো পুরুষ সঙ্গী তাদের প্রয়োজন নাই, তাই বলে কি তাদের ভালোবাসাটা মিথ্যা? তো একে অপরের টেস্ট, একে অপরের পছন্দ,
এই সব কিছুর গুরুত্ব দিয়ে কিন্তু একটা ভালোবাসার জন্ম নেয়, যেটা এই গল্পের দুই নায়িকা বলা যেতে পারে শু অ্যান্ড জনসির মধ্যে প্রস্ফুটিত হয়েছে। এবং একজন প্রায় মরণাপন্ন আরেকজন তার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটিকে, মানে তার পার্টনারকে বাঁচিয়ে তোলার। দুজনেই স্ট্রাগল করছে এবং দুজনেই শিল্পী, চিত্রশিল্পী। বেঁচে থাকার লড়াই, পাশাপাশি নিজেদের ভালোবাসার মানুষকে আগলে রাখা, এর এক অনন্য প্রয়াস ও হেনরি তারাই দ্য লাস্ট লিপ গল্পটির মধ্য দিয়ে করেছে। চলো গল্পটা কিছুটা আমরা পড়ে দেখি। তো দ্য লাস্ট লিপ ও হেনরি, যাকে আমরা ও হেনরি বলে চিনছি, সেই ও হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার, যে তার ছদ্মনাম এই ও হেনরি বলেই লেখালেখি করত। এর কারণ হচ্ছে তিনি একটি সময় একটি ব্যাংকের ক্লার্ক হিসেবে কাজ করতেন, যদিও সেই কাজটিতে তার কোনো রকম ইন্টারেস্ট ছিল না, যার ফলস্বরূপ ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু কাগজ বা নথি সেগুলো সে গুছিয়ে রাখতে পারতো না। আর না পারার কারণে তাকে ব্যাংক থেকে বহিষ্কার করা হয়, সাথে তাকে অ্যালিগেশন দেওয়া হয় যে সে ব্যাংকের হিসাবের গোলযোগে সামিল, এবং সেটা প্রমাণ হয়ে যায় যেহেতু সে ভীষণলি কেয়ারলেস ছিল, এবং তার জেল হয়ে যায়। তাই জেলে বসে তার লেখালেখি সে থামিয়ে দিতে চায়নি, কিন্তু তার নিজস্ব নামে লেখালেখি করলে পাঠক মহলে তার কি প্রতিক্রিয়া হবে এটা ভেবেই সে কিন্তু তার এই ছদ্মনাম ও হেনরি ব্যবহার করেছিল। তো যাই হোক, ওনার বিখ্যাত কিছু লেখা, দ্য ভয়েস অফ দ্য সিটি, দ্য জেন্টেল গ্রাফটার, রোডস অফ ডেস্টিনি, অপশন, স্ট্রিক্টলি বিজনেস, হোয়ার লিগিস, সিক্সেস অ্যান্ড সেভেন্স, রোলিং স্টোনস, ওয়েভস অ্যান্ড স্ট্রিজ। চলো এবার আমাদের আসল গল্প যে লাস্ট লিপ সেখানে যাওয়া যায়। ইন আ লিটল ডিস্ট্রিক্ট ওয়েস্ট অফ ওয়াশিংটন স্কোয়ার, ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিম প্রান্তের একটি ছোট্ট শহরে, দ্য স্ট্রিটস হ্যাভ রান ক্রেজি অ্যান্ড ব্রোকেন দেমসেলভস ইনটু স্মল স্ট্রিপস কল্ড প্লেসেস। রাস্তাগুলো প্রায় ভাঙা আর আঁকাবাঁকা পথ দিয়ে ঘেরা। These places make strange angles and curves. এই রাস্তাগুলো একটা অদ্ভুত ধরনের বাঁক এবং ঘুর পথ নিয়েছে। One street cross itself a time or two. একটি রাস্তা যেন অন্য রাস্তার সঙ্গে বারবার বা এক থেকে দুবার মিশে গেছে। An artist once discovered a valuable possibility in this street. যে কোনো শিল্পী এই রাস্তাগুলো নিয়ে বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে আগ্রহী হয়ে যাবে। সাপোজ এ কালেক্টর উইথ আ বিল ফর পেইন্টস, paper and canvas should, in traversing this road, সম্ভবত একজন কালেক্টরের পক্ষে বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে বেশ কিছু টাকা খরচ করে ফেললে তার ছবি আঁকার কাগজপত্রের এবং ছবি আঁকার অন্য সরঞ্জামগুলোকে নিয়ে পরে হয়তো সে পস্তাবে।
কেন পস্তাবে? Suddenly meets himself coming back without a saint having been paid on account. এটা ভেবে যে সেই ছবির পরিবর্তে সম্ভবত তিনি বাজারে বিশেষ কোনো দাম পাবে না, তাই তাকে পস্তাতে হবে। তারপর হলো একটু নিচের দিকে, অ্যাট দ্য টপ অফ এ স্কোয়াটি 3-story brick, শু অ্যান্ড জনসি হ্যাড দেয়ার স্টুডিও। তো এইরকম একটি জায়গার 3তলা বাড়িতে শু অ্যান্ড জনসি তারা তাদের স্টুডিওটি নির্মাণ করেছিল। জন অ্যান্ড one was from Maine and the other from California. একজন এসেছিল মেইন থেকে আর জনসি ক্যালিফোর্নিয়া থেকে। They had met at the table the foot of an English street, Delmonico's. তারা ডেলমোনিকো স্ট্রিটের একটি হোটেলে টেবিলে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছিল, অ্যান্ড ফাউন্ড দেয়ার টেস্ট ইন আর্ট, চিকোরি স্যালাড অ্যান্ড বিশপ স্লিপ সো কনজেনিয়াল দ্যাট দ্য জয়েন্ট স্টুডিও রেজাল্ট। তো তারা কি করেছিল? তারা তাদের মধ্যে নিজেদের খাবারের যে টেস্ট, সেই টেস্টের মধ্যে একটা মিল পেয়েছিল, এবং তাদের মধ্যে শিল্পকলার যে বৈশিষ্ট্য এটার মধ্যে মিল পেয়েছিল, অ্যান্ড তাদের পোশাক সেটির মধ্যে মিল পেয়েছিল, এবং যার ফলস্বরূপ এই যুগ্ম স্টুডিওটি গড়ে উঠেছিল। দ্যাট ওয়াজ ইন মে, ইন নভেম্বর, এ কোল্ড। এটা মে মাসের একটা নভেম্বর ছিল, যখন শীত পড়েছিল। আনসিন স্ট্রেঞ্জার, একটা অদেখা আগন্তুক, হোম দ্য ডক্টরস কল নিউমোনিয়া, যেটাকে ডাক্তাররা বলতেন নিউমোনিয়া, স্টক অ্যাবাউট দ্য কলোনি, যেটা কলোনির সর্বত্রই প্রায় ছড়িয়ে পড়েছিল। টাচিং ওয়ান হিয়ার অ্যান্ড দেয়ার উইথ হিজ আইসি ফিঙ্গার্স, যেটা প্রায় সর্বত্রই স্পর্শ করে বেড়াচ্ছিল তার শীতল আঙুলগুলোকে দিয়ে কলোনির সমস্ত জায়গায়। তো এই স্পর্শ করতে গিয়েই সেটা ইভেন এই গল্পের আরেকটি নায়িকা জনসিকি, তাকেও কিন্তু স্পর্শ করে দেয়, এবং তার ফলস্বরূপ ডাক্তার আসে। ডাক্তার এসেও এইটুকু ফিল করে যে জনসির জীবনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা তিনি উপলব্ধি করতে পারছেন না বা বুঝতে পারছেন না, এবং জনসির দিক থেকে একটি মাত্র বারবার কথা আসছে, আমি আর বেশিক্ষণ নাই, বেশি দিনও নাই। ইভেন জানালার দিকে তাকিয়ে সেই দূরবর্তী একটি আঙুর গাছের পাতা ঝরে পড়া, যেটি মৃতপ্রায় গাছ, তার পাতাগুলোকে কাউন্ট করতে থাকছে, যেখানে অবিরাম তুষার বৃষ্টি চলছে বাইরে। সেই ঝড়ের মধ্যে একটি একটি করে পাতা যখন শেষ হচ্ছে, তার মনের মধ্যে আশাটাও একটু একটু করে কমে যাচ্ছে। অন্যদিকে সুর অবিরাম প্রচেষ্টা তাকে মানসিকভাবে সাপোর্ট জানানোর, যে না, এরকম কিছুই নয়, তুমি সুস্থ হয়ে যাবে, ডাক্তারও চাইছে তুমি সুস্থ হয়ে যাও। এই রকম এক টান টান উত্তেজনার মধ্যে গল্পটি কোন দিকে মোড় নিল, তার জন্য পুরো গল্পটি তোমাদেরকে পড়তে হবে, এবং তারপর সেই গল্পটি থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে সেটা সেইভাবেই তৈরি করতে হবে। তা সম্পূর্ণ গল্পটি তোমরা নিজেরা পড়ো। গল্পটি পড়তে গিয়ে যদি কোথাও কোনো ডাউটস হয়, বা এই যে টান টান উত্তেজনার পরে কেমন করে এই শেষ পাতা তাকে জনসিকে বাঁচিয়ে তুলল, সেটা পড়ার জন্য তোমাদেরকে কিন্তু
পুরো গল্পটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর তোমরা জানো তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, সুতরাং এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনের জন্য তোমাদেরকে কিন্তু খুব সূক্ষ্মভাবে পড়তে হয়। আর তোমাদের সেই সেকেন্ড সেমিস্টারে অলরেডি আমরা কতগুলি সিলেবাস আছে সেই নিয়ে আগের ভিডিওতে জানিয়েছি। স্টিল এটি তোমাদের প্রথম প্রশ্ন, আরও দুটো প্রশ্ন পড়তে হবে। আর এই গল্পটিও ভালো করে পড়ো। গল্পের শেষের দিকে একটা ভীষণ বড় টুইস্ট আছে, সেটা জানার জন্য অবশ্যই গল্পটা পড়তে থাকো। আর অতি অবশ্য যদি তোমাদের ভিডিওটা কোনো উপকারী মনে হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ওভারঅল শিক্ষার কোনো বিকল্প হয় না। ধন্যবাদ।